গুড মর্নিং টু ক্লাস 12 কমার্স স্টুডেন্ট। তোমরা দেখতেই পাচ্ছ কোভিড-19 পর আমরা প্রথম মিলিত হয়েছি। তোমরা এখনও ক্লাস 12-এ আসোনি, কিন্তু এই প্যান্ডেমিকের কারণে আমাদের ক্লাস শুরু করে দিতে হচ্ছে যাতে আমরা কিছুটা এগিয়ে থাকতে পারি। এটা বলা হয়ে গেছে যে তোমরা, আমি ক্লাসটা খুলে নিচ্ছি কারণ কথা অস্পষ্ট যাচ্ছে, আমি খুলে নিলাম। তোমরা জেনে গেছো ইতিমধ্যেই যে আর তোমাদের পরীক্ষা হচ্ছে না। নেক্সট ক্লাস, দ্যাট ইজ 12 ক্লাস, তোমরা ওখানেই ভর্তি হবে। এরপর এখন 12 ক্লাসে যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসটা তোমাদের আমি পরে পাঠাচ্ছি। আর অবশ্য বই থেকে দেখা যাবে, আমি দেখে নাও তোমরা, বইটা আমি ক্যামেরার সামনে রাখছি। সিলেবাসটা যদি দেখতে পাও বেটার হবে। এই হচ্ছে তোমাদের সিলেবাস, দেখতে পাচ্ছ? এই হচ্ছে তোমাদের সিলেবাস, 3টে পাতা আছে, তোমরা ভালো করে দেখতে থাকো। আর খাতা এবং কলম সঙ্গে সঙ্গে নাও, খাতা এবং কলম সঙ্গে রাখো। বই তোমাদের কাছে নেই, সিলেবাসটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই হচ্ছে ফার্স্ট পেজ, কীভাবে সিলেবাসটা আছে। এই হচ্ছে সেকেন্ড পেজ, সেকেন্ড পেজটা দেখো, সেকেন্ড পেজ। এইবার দেখো থার্ড পেজ, থার্ড পেজ। ঠিক আছে, দেখা যাচ্ছে? ও, রাখলাম। তাহলে সিলেবাসটা তোমরা ভালো করে দেখবে, তাহলেই বুঝতে পারবে। আমি সরাচ্ছি সিলেবাস। এই সিলেবাসের মধ্যেই দেখবে পার্ট এতে প্রথমেই আছে পার্টনারশিপ, পার্টনারশিপ বিজনেস, ইন্ট্রোডাকশন টু পার্টনারশিপ, ইন্ট্রোডাকশন টু পার্টনারশিপ। পার্টনারশিপ মানে অংশীদারিত্ব, বাংলায় অংশীদারিত্ব। এখন অংশীদারিটা কি তোমরা একটু শোনো। আমরা ক্লাস 11-এ পড়াশোনা যেগুলো করেছি সবটাই করেছি এক মালিকানা কারবার, একজন মালিকের দ্বারা পরিচালিত কারবার। তোমাদের মনে আছে আমরা জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স করেছি। ট্রায়াল ব্যালেন্সের পর আমরা ফাইনাল অ্যাকাউন্ট করেছি। সেখানে ছিল ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট। দিস অ্যাকাউন্ট ইজ কল্ড ফাইনাল অ্যাকাউন্ট। এবং এই ফাইনাল অ্যাকাউন্ট এক মালিকানা কারবারের জন্য আমরা শিখেছি, করেছি, জেনেছি। এক মালিকানা কারবার হচ্ছে একজন মালিকের দ্বারা পরিচালিত কারবার। এই একজন মালিক, ইনি একজন মালিক, এর দ্বারা পরিচালিত কারবারকে আমরা বলছি এক মালিকানা কারবার। তারপর কি হয় তোমরা জানো, কারবার যখন শুরু হয় একজন মালিক দিয়ে শুরু হয়। আস্তে আস্তে কারবারের বৃদ্ধি ঘটতে থাকে, কারবার বড় হতে থাকে, কারবারের বাজার অনেক বড় হয়। হতে হতে একটা সময় দেখা যায় যে একজন মালিকের পক্ষে সেই ব্যবসা একা সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। তখন একজন মালিক চেষ্টা করেন তার সঙ্গে আরও কিছু সহযোগী নেওয়ার। এবং এইভাবেই তোমরা জেনেছো যে বিজনেস অর্গানাইজেশন করবার সময় যে ব্যবসার বিভিন্ন ভাগ রয়েছে। এক মালিকানা কারবার, আরেকটু বড় করে অংশীদারি কারবার, আরেকটু বড় করে কোম্পানি, আর এর বাইরে কোঅপারেটিভ। এই মোটামুটি 4টে ফরম্যাটেই আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো চলে। অ্যাকাউন্টেন্সি এই 4টে ফরম্যাটকে কেন্দ্র করেই তৈরি হয়েছে। মূলত হচ্ছে একটা দেশে সবচেয়ে বেশি এক মালিকানা কারবার থাকে, কারণ এক মালিকানা কারবার গঠন করা খুব সহজ। একজন মালিক চট করে একটা লোকাল লাইসেন্স নিয়ে শুরু করতে পারেন, পারমিশন নিয়ে। তার বাজারটাও ছোট থাকে। যেমন রায়গঞ্জে তোমরা দেখেছো, রায়গঞ্জে কসবা থেকে কর্ণজোড়া অবধি দুপাশে প্রচুর দোকান। আজকে লকডাউনে
রাস্তা শুনশান হয়ে গিয়েছে। যখন লকডাউন ছিল না তখন আমরা দেখেছি যে প্রচুর দোকান, কসবা থেকে কর্ণজোড়া অবধি রাস্তার ধারে প্রচুর দোকান, এবং আমরা এই দোকানের উপর নির্ভরশীল, এই দোকানদাররাও আমাদের উপর নির্ভরশীল। যতগুলি দোকান আছে তা 99% দোকান হচ্ছে এক মালিকানা কারবার। কারণ একজন মালিক তিনি এই কারবার পরিচালনা করেন। বাজারটা তার এক্সপেক্টেড বা প্রতিশ্রুত ক্রেতা কারা? রায়গঞ্জের মানুষ, রায়গঞ্জের পাশাপাশি গ্রামের মানুষ, এরাই হচ্ছে রায়গঞ্জ বাজারের ক্রেতা। এখন কি হলো, আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এক্সপ্যানশন হচ্ছে। তোমার রায়গঞ্জ ছাড়া আস্তে আস্তে আমরা ইটাহার, এদিকে ডালখোলা, ওদিকে কালিয়াগঞ্জ, ওদিকে রাধিকাপুর, বারসই বাড়ছে, তোমার বাজার বাড়ছে, তোমার গুডউইল বাড়ছে, বাজার বাড়ছে। বাড়তে বাড়তে একটা সময় দেখা যাচ্ছে যে শিলিগুড়ি হচ্ছে, মালদা হচ্ছে, অর্থাৎ জেলা ছাড়িয়ে অন্য জেলা, অন্য জেলা ছাড়িয়ে একটা অঞ্চল, উত্তর পূর্বাঞ্চলে বাজার হয়ে গেল। রায়গঞ্জের অনেক ব্যবসায়ী আছে যাদের বাজার সারা উত্তর পূর্বাঞ্চল জুড়ে, বাংলা, বিহার, উড়িষ্যা, ওদিকে আসাম, এত বড় বাজার আছে। তারা কিন্তু এক মালিকানা কারবারে বাজার করে না, ব্যবসা করছেন না। যাই হোক, যখন বাজার বাড়ে, যখন ব্যবসা বাড়ে, যখন একজন মালিকের পক্ষে এই বাজারটুকু সামাল দেওয়া, এইটা একজনের বাজার, এক মালিকানা, এইটা হচ্ছে তার মার্কেট এরিয়া। এটাকে আমরা বলতে পারি এরিয়া অফ মার্কেট, এরিয়া অফ মার্কেট হচ্ছে বাজারের ক্ষেত্র। এরপরে কি হলো, বাজারটা বাড়ছে, বাড়তে বাড়তে গিয়ে দেখা গেল এত বড় হলো। তো এত বড় বাজারে একজন মালিকের পক্ষে বাজারকে পরিচালনা করা, বাজারকে লক্ষ্য করা, দেখা সম্ভব হচ্ছে না। তখন তিনি কি করলেন, একজন সহযোগী চাইলেন। তো একজন সহযোগী মানে 1+1, তাহলে এই যে গোটা ওয়ানটা ছিল ইকুয়াল টু দুভাগে ভাগ হয়ে গেল, হাফ হাফ করে, হাফ হাফ করে একটা অংশ। দিস ইজ পার্ট, তোমরা জানো, অঙ্ক পড়েছো, হাফ অ্যান্ড প্লাস হাফ ইকুয়াল টু 1। তো ঠিক সেইভাবেই এই দুজন ব্যক্তিতে ভাগ হয়ে গেল। অর্থাৎ যখন আমরা এই ফরম্যাটে আসলাম তখন আমরা হয়ে গেলাম দুজন, মিনিমাম দুজন, মিনিমাম দুজন, ম্যাক্সিমাম আমরা পরে আসছি সেই লিমিটের ক্ষেত্রে। তাহলে এখন বুঝতে পারছো অংশীদারিতে কি? অংশীদারি হচ্ছে যখন একাধিক ব্যক্তি, একের অধিক, নট ওয়ান, এক্সিড ওয়ান, ইট ইজ বিয়ন্ড ওয়ান, একের অধিক যখন কোনো ব্যক্তি, কিছু ব্যক্তি একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কোনো ব্যবসা লাভের উদ্দেশ্যে পরিচালনা করেন, এবং সেই ব্যবসা পরিচালনায় তারা সবাই বা সবার পক্ষে কয়েকজন সেই পরিচালনায় অংশগ্রহণ করেন, তাকে অংশীদারি কারবার বলে। আবার বলছি, দেখো শোনো, যখন একাধিক ব্যক্তি, একের অধিক, মাইন্ড ইট, একের অধিক, যখন একাধিক ব্যক্তি কোনো নির্দিষ্ট সাধারণ উদ্দেশ্যকে সামনে রেখে, উদ্দেশ্যটা একটাই, ব্যবসা, ব্যবসায়িক উদ্দেশ্যকে সামনে রেখে তারা কারবার পরিচালনা করেন, এবং পরিচালক বর্গের মধ্যে সবাই মিলে অংশগ্রহণ করতে পারেন, অথবা সবার পক্ষে নির্দিষ্ট সংখ্যক মানুষ অংশগ্রহণ করতে পারেন, তাকেই অংশীদারি কারবার বলে। এইভাবেই আমরা এগোচ্ছি। এখানে কিছু প্রশ্ন আছে, তোমাদের খাতা কলম নিতে বলেছি, প্রশ্নগুলো তোমরা নোট করবে এবং সেই অনুযায়ী কিন্তু তোমরা পড়াশোনাটা করবে, এবং এই অনুযায়ী আমরা আগামী যখন ক্লাসে আসব সেই অনুযায়ী আমরা পড়ব। পরীক্ষাও সেইভাবেই হবে। সিলেবাসটা তোমরা দেখেছো, সিলেবাস তোমরা যেমন 11 ক্লাসের পরীক্ষা দিয়েছো, শর্ট কোশ্চেন তেমনই থাকবে, এবং তার সঙ্গে কিছু বড় প্রশ্নের ক্ষেত্রে কিছু হেরফের হবে অন্য নম্বরের, ওটা আমরা আলোচনা করব ক্লাসে। আপাতত আমি সাবজেক্টেই থাকি, অন্যান্য খুঁটিনাটি বিষয়গুলো আমরা দেখা হলে ক্লাসরুম ইনস্ট্রাকশনের মধ্যে দিয়ে আমরা করে নেব। আপাতত আমি এই বিষয়টাতে আসি, অংশীদারি কারবার। প্রথমেই দেখো অংশীদারি কাকে বলে।
আমি একটু আগেই তোমাদের বললাম 1932 সালে, তোমরা দেখতে পাচ্ছ বোধ হয়, 1932 সালের ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট, ভারতীয় অংশীদারিত্ব আইনের 4 ধারায় সংজ্ঞাটা দিয়েছে। আমি সংজ্ঞাটা পড়ে দিচ্ছি। ভারতীয় অংশীদারি আইন 1932-এর 4 নম্বর ধারায় বলা হয়েছে, অংশীদারি হলো একাধিক ব্যক্তির সমন্বয়। আমি আগেই বলেছি, একাধিক ব্যক্তির সমন্বয় যারা যারা মুনাফা বন্টনের উদ্দেশ্যে, লাভের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ হয়ে কারবারি প্রতিষ্ঠান গঠন করে এবং সকলে মিলে অথবা সকলের হয়ে একজন বা দুজন ব্যক্তি কার্যকলাপ পরিচালনা করে। অর্থাৎ গঠন করবে সবাই, কিন্তু পরিচালনা করবে সকলের পক্ষে একজন বা দুজন। এটা হচ্ছে অংশীদারি বা পার্টনারশিপ। 1932 সালের ভারতীয় অংশীদারিত্ব আইনের 4 নম্বর ধারায় এটা বলা হয়েছে। এইবার দেখো লিমিট। 4 নম্বর ধারায় বলা হয়েছিল কি, 2013 সালে আবার অংশীদারিত্ব আইনের যে কোম্পানি অ্যাক্ট সেটাকে গাইড করে, সেই কোম্পানিজ অ্যাক্টে বলা হলো যে 100 জন মেম্বার হতে পারে ম্যাক্সিমাম, যদি প্রয়োজন হয়, ইফ নেসেসারি। 2 জন মিনিমাম, ম্যাক্সিমাম 50। কিন্তু প্রয়োজনে কোম্পানি অ্যাক্ট 2013-তে এটা তোমার করেছে, কি বলে, অ্যামেন্ডমেন্ট হয়ে বলছে ম্যাক্সিমাম 100 জন হতে পারে যদি প্রয়োজন হয়। না প্রয়োজনে কিন্তু দরকার নেই। তোমাকে জাস্টিফাই করতে হবে কেন তুমি 100 জন পার্টনার চাইছো। ইফ ইট ইজ জাস্টিফাইড, দেন ইউ গেট 100 members, 100 partners in your partnership business. আর নর্মালি হচ্ছে তোমার 10 জন। আর ফিনান্সিয়াল বিজনেস, তোমরা জানো যে আর্থিক প্রতিষ্ঠান গঠন করতে 20 জন। সাধারণ ব্যবসায়ের ক্ষেত্রে 10 জন পার্টনার ম্যাক্সিমাম। আর অসাধারণ ব্যবসা কিছু নয়, ফিনান্সিয়াল বিজনেস অর্থাৎ যে সমস্ত অংশীদারি প্রতিষ্ঠান আর্থিক বিষয় পরিচালনা করে, সেই আর্থিক প্রতিষ্ঠানগুলো, ব্যাংক যদি কেউ গঠন করতে চায়, প্রাইভেট ব্যাংক, তাহলে তারা ম্যাক্সিমাম 20 জন। দেখো, পার্টনারশিপ অ্যাক্ট 1932 কিন্তু বলেছে মিনিমাম 50, মিনিমাম 2, ম্যাক্সিমাম 50। আচ্ছা, এই গেল তোমার লিমিট। এইবার আসছে দেখো কিভাবে আমরা ব্যবসাটা চালাবো। হাউ ডু উই রান দ্য বিজনেস। আমরা এক মালিকানা কারবার দেখেছি। এক মালিকানা কারবারে আমি একাই মালিক, আই এম অল অ্যালোন, I am the proprietor, I am the controller, I am the policy maker, I am all in all in the business. তো আমি যদি বিজনেসের অল ইন অল হই, তাহলে তো আমার কোনো চাপ নেই। যে কোনো বিষয় আমি একাই চেষ্টা করেছি, একাই তৈরি করেছি। কিন্তু পার্টনারশিপ বিজনেসে কিন্তু একা নয়, এখানে আমরা 2 জন, মিনিমাম আমরা 2 জন। তাহলে সবসময় 2 জনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে ব্যবসাটা চালাতে হবে। যে কোনো সিদ্ধান্ত মিনিমাম 2 জন, ম্যাক্সিমাম লিমিট তোমার যা হবে তাই। সবার মধ্যে মিলঝুল করে, মিলে মিশে সমস্ত সিদ্ধান্ত মিটিংয়ের মাধ্যমে নিয়ে একটা অ্যামিকেবল অ্যারেঞ্জমেন্ট, কোলাটারাল অ্যারেঞ্জমেন্ট, এইভাবে তোমাকে ব্যবসাটা চালাতে হবে। তাহলে সেজন্য কি দরকার? পার্টনারশিপ ডিড দরকার। ডিড মিনস চুক্তিপত্র। তোমার নামের সাথে পরিচিত থাকবে। ডিড হচ্ছে অর্থ চুক্তিপত্র, যে হাউ টু রান এ পার্টনারশিপ বিজনেস। এই হাওয়ের উত্তর আছে পার্টনারশিপ ডিড, যে ডিডটা তোমাকে তৈরি করতে হবে। কি থাকে ডিডে? একদম শুরু থেকে ভাবো, পরিচয়, অর্থাৎ নেম অফ দ্য পার্টনারশিপ বিজনেস, নাম, রেজিস্টার্ড নাম, রেজিস্টার্ড অ্যাড্রেস, সঠিক অ্যাড্রেস, নেম অফ দ্য পার্টনার্স, পার্টনারদের নাম, তাদের অ্যাড্রেস। তারপরে আসছে তুমি বিজনেস, নেচার অফ বিজনেস, কি ব্যবসা করতে চাও, ব্যবসার নেচার অফ বিজনেস। পার্টনারশিপ বিজনেসের হোয়াট ইজ দ্য নেচার, নেচারটা কি হবে, এটা থাকলো। এরপরে আসছে তোমার হাউ ডু ইউ রান,
কীভাবে তুমি ব্যবসা পরিচালনা করবে? এটা ব্যবসা পরিচালনার ক্যাপিটাল লাগে, মূলধন ছাড়া তো ব্যবসা হয় না। এতদিন আমি একা ছিলাম, আমি যা পেরেছি দিয়েছি, এখন তো আমি একা নই, তাহলে আমার মূলধনটা কী হবে? আমরা সবাই মিলে একটা কন্ট্রিবিউশন করলাম, বেশ, তাহলে কন্ট্রিবিউশনটা হয়ে গেল। এবার আসছে প্রফিট, লাভের বিষয়। এতদিন আমি একাই লাভটা পেয়েছি এক মালিকানা কারবারে, পার্টনারশিপের লাভটা কীভাবে ভাগ হবে? লাভটা কীভাবে ভাগ হবে? সেটা অ্যাকর্ডিং টু ক্যাপিটাল কন্ট্রিবিউশন হতে পারে, ক্যাপিটাল রেশিও হতে পারে, অ্যাকর্ডিং টু এগ্রিড রেশিও হতে পারে, অ্যাকর্ডিং টু ইকুয়াল রেশিও হতে পারে। এটাও ডিটে লিখতে হবে। পার্টনাররা কি বেতন পাবে? পার্টনাররা তো অনেক কাজ করে, কেউ ঘরে বসে কাজ করছে হিসেবের কাজ, কেউ বাইরে মার্কেটিংয়ের কাজ করছে। তাহলে যে ঘরে বসে কাজ করছে, হি ইজ ডুইং এ ওয়ার্ক অফ অ্যান এমপ্লয়ি। যে ঘরে বসে, যে পার্টনার ঘরে বসে কাজ করছে, তো একটা কর্মচারীর কাজ করছে, তাহলে হি শুড গেট স্যালারি, সে বেতন পাওয়ার যোগ্য। কারণ সে যদি না করে, আমি যদি বাইরে একটি মানুষকে রাখতাম, তাহলে তাকে তো বেতন দিতে হতো। ব্যাপারটা বোঝো? তুমি নিজে করছো, নিজে না করে তুমি হাত গুটিয়ে বসে রেখে যদি কাউকে একজনকে রাখতে বাইরে থেকে, তো তাকে বেতন দিতে হতো। তাহলে তুমি কেন বেতন নেবে না? যদি তোমরা সবাই মিলে মনে করো যে ইনডোর ওয়ার্ক করবে, যে অফিস ওয়ার্ক করবে, হি শুড গেট স্যালারি। আর যিনি মার্কেটিং করবেন বাইরে, আমার তৈরি জিনিসটা বিক্রি করবেন, অফিসে কাছারিতে ঘোরাঘুরি করবেন, সে শুড গেট কমিশন অন সেলস। যেহেতু মার্কেটিংটা সেলসের উপর নির্ভর করে, সে হি গুড কমিশন অন সেলস। তাহলে এই যে বিষয়গুলো খুঁটিনাটি বিষয়, তোমরা বই কিনলে আরও জানতে পারবে। লোন, ব্যবসাতে যেমন আমি ক্যাপিটাল কন্ট্রিবিউশন করেছি মনে করে 1 লাখ টাকা, হঠাৎ করে যে প্যান্ডেমিক চলছে, অনেক কিছু জিনিসের কিন্তু নতুন নতুন চাহিদা তৈরি হয়ে গেল। দেখো, তোমরা ব্যবসা নতুন অ্যাকাউন্টেন্সি পড়ছো, কমার্স পড়ছো, এখন এই যে মাস্কের, হ্যান্ড গ্লাভসের চাহিদা, এই যে মাথার হেড ক্যাপের চাহিদা, মাস্কের চাহিদা, দেখতে পাচ্ছ প্রচুর মাস্ক তৈরি হচ্ছে, লক্ষ লক্ষ মাস্ক তৈরি হচ্ছে সারা পৃথিবী জুড়ে, নতুন একটা মার্কেট তৈরি হলো। তাহলে এখন এই যারা মাস্ক তৈরি করতো আগে, তাদের প্রচুর মূলধনের দরকার। বাড়িতে ঘরে ক্যাপিটাল নেই, ব্যাংকে গিয়ে বললো আমাকে লোন দাও, সে পার্টনার নিজস্ব লোন কোম্পানিকে পার্টনারশিপকে দিল, দ্যাট ইজ সেই লোনটা ইন্টারেস্ট আর্ন করবে, তার ইন্টারেস্ট অন লোন তুমি পাবে। আবার দেখো, ক্যাপিটাল, তুমি যে ঘর থেকে মূলধনটা দিচ্ছ, তার উপর তুমি ইন্টারেস্ট পাওয়ার যোগ্য। ইউ মে গেট ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইউ মে আস্ক ফর ইন্টারেস্ট অন ক্যাপিটাল। কেন? যদি বাইরে থেকে আনতে ক্যাপিটালটা, কারণ তোমাকে তো তাকে লোন দিতে, ইন্টারেস্ট দিতে হতো। আমি যখন ঘর থেকে দিচ্ছি, আমি কেন ইন্টারেস্ট পাবো না? ইট ইজ অবভিয়াস যে তুমি ইউ ক্যান ক্লেম ইন্টারেস্ট অন ইউর ইনভেস্টমেন্ট। আচ্ছা, তাহলে এই ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন লোন, অ্যান্ড ঠিক লাইকওয়াইজ ইন্টারেস্ট অন ড্রয়িং। তোমরা ড্রয়িং শব্দের সাথে পরিচিত। ড্রয়িং কি? মালিক যখন ব্যবসা থেকে কিছু উইথড্র করে টাকা, দ্যাট ইজ কল ড্রয়িং। তো টাকা যখন উইথড্র করছে, তুমি অ্যাজ এ পার্টনার ব্যবসা থেকে টাকা নিয়ে নিচ্ছ, তাহলে ইউ হ্যাভ ড্রন অ্যান্ড ইউ শুড পে ইন্টারেস্ট অন ড্রয়িং। তাহলে এই যে ক্লজগুলো, এই যে আইটেম অফ বিজনেস, এই যে বিজনেসের, ব্যবসার, পার্টনারশিপ ব্যবসার যে খুঁটিনাটি বিষয়গুলো তোমাকে এই পার্টনারশিপ ডিডে উল্লেখ করতে হবে, তবেই তুমি ঠিকভাবে ব্যবসা করতে পারবে। এগুলো তোমরা যেগুলো বললাম মনে রাখো, বইতে এগুলো পেয়ে যাবে। ডিডের আরও অনেকগুলো বিষয় আছে, সেগুলো আস্তে আস্তে তোমরা পাবে। যেমন ডিড। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্স অফ পার্টনারশিপ ডিড। পার্টনারশিপ ডিডের ইম্পর্টেন্স বা গুরুত্ব, খুব গুরুত্ব আছে, ভীষণ গুরুত্ব আছে। কারণ পার্টনারশিপ ডিড যদি না করা হয়, তাহলে তুমি ব্যবসাটা চালাতেই পারবে না। মুখে মুখে কি ব্যবসা চলে? কখনো চলে না। লক্ষ লক্ষ টাকার যেখানে ইনভেস্টমেন্ট আছে, সেখানে মুখ দিয়ে কিছু হয় না। ইট শুড বি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দ্যাট ইজ ডিড। সেটা হচ্ছে ইম্পর্টেন্স। পার্টনারশিপ ডিড ছাড়া যে কোনো বিষয়, খুব ছোট্টখাট্ট বিষয়, তোমরা জানো এখন যুগ জটিল জীবনের মধ্যে দিয়ে আমরা যাই। আমরা প্রত্যেকে আমাদের জীবনে অনেক জটিলতা আছে, ব্যবসার অনেক জটিলতা আছে, ট্যাক্সের জটিলতা আছে, জিএসটির জটিলতা আছে, লোনের জটিলতা আছে। এখন সবাই সঠিকভাবে নিজের ইনভেস্টমেন্টটাকে তাড়াতাড়ি ব্যাক করিয়ে আনতে চায়, টার্ন ওভারটা তাড়াতাড়ি করতে চায়, সঠিক টার্ন ওভার চায়। বেশি দিন ব্যবসা মার্কেটে টাকা পয়সা ফেলে রাখতে কেউ চায় না। ফলে ভীষণ চাপের মধ্যে ব্যবসায়ীরা ব্যবসা করে। এই যে দেখছো তোমরা, এই যে লকডাউন হয়ে গেল আজকে 42 দিন,
ব্যবসার যে কী ক্ষতি হয়ে গেল তোমরা বুঝতে পারছো না যারা ছাত্র, যাদের বাড়িতে বাবা মা ব্যবসার সাথে যুক্ত, যাদের বাড়ি ব্যবসায়ী বাড়ি, তারা বুঝতে পারছে যে আজকে কী ক্ষতির সম্মুখীন তোমরা হয়েছে। ব্যবসায়ী বাড়িগুলো, যে বাড়িতে বাবা মা ব্যবসা করেন। তো যাই হোক, চুক্তিপত্র ছাড়া কিন্তু কখনোই কোনো ব্যবসা সংগঠিত হয় না। পার্টনারশিপ বিজনেসে ডিড একটা দরকার, রিটেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিড দরকার, অবশ্যই দরকার। কারণ এই ডিড থাকলে অনেক বিষয় ক্লিয়ার হয়ে যায়, অনেক সেটেলমেন্ট খুব সহজে হয়ে যায়। অনেক ডিসপুট হতে পারে, ফিনান্সিয়াল ডিসপুট হতে পারে, কন্ট্রাকচুয়াল ডিসপুট হতে পারে, মার্কেটিংয়ের ডিসপুট হতে পারে। সেখানে যদি ডিড থাকে, ডিড অনুযায়ী কাজ হবে। নেক্সট কোশ্চেন, এই যে পার্টনারশিপ ডিড, এটা কি রেজিস্ট্রি হওয়া দরকার? এটা এখানে আমি লিখিনি। ইজ দ্য পার্টনারশিপ ডিড শুড বি রেজিস্টার্ড? পার্টনারশিপ ডিড কি রেজিস্ট্রি হওয়া দরকার? রেজিস্ট্রি মানে নিবন্ধীকৃত হওয়া, সরকারি স্ট্যাম্প লাগানো। এখন এটা ম্যান্ডেটারি নয়, কিন্তু ডিড একটা থাকবে, সবাই মিলে একটা স্ট্যাম্প পেপারের উপর ডিড আমরা সই করব, কিন্তু সেটা রেজিস্ট্রি করা বাধ্যতামূলক কিন্তু নয়। তো রেজিস্ট্রি করলে ভালো হয়, তাহলে আইনের পথে গেলে তুমি একটা জায়গা, শক্ত জায়গা পাও। বিশেষ করে টাকা পয়সা আদায়ের ক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল জটিলতার ক্ষেত্রে, অর্থনৈতিক জটিলতা যদি হয় পার্টনারদের মধ্যে বা পার্টির কাস্টমারের সাথে বা সাপ্লায়ারের সাথে, সেক্ষেত্রে ডিড কিন্তু তোমাকে, রেজিস্টার্ড ডিড তোমাকে কোর্টে হেল্প করবে, আইনের ব্যাপারে হেল্প করবে রেজিস্টার্ড ডিড। আর নর্মাল ডিড যেটা আছে, অনলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিড, সই করা ডিড, সেটা তো অসুবিধা হয় না, কিন্তু জটিলতাটা মিটতে দেরি হয়। তাহলে এই হচ্ছে তোমার পার্টনারশিপ ডিড, রেজিস্ট্রেশন অফ পার্টনারশিপ ডিড। এইবার দেখো, Provision of IP Act, Indian Partnership 1932, Section 13, in absence of partnership deed, যদি তুমি পার্টনারশিপ ডিড না করো, তাহলে কি হবে? তাহলে যা যা আমি বললাম ক্লজগুলো, সেগুলো কিন্তু তোমার দেখতে থাকবো। 13A, দেখো স্যালারি, বলেছিলাম যে অফিসে কাজ করছে সে বেতন পাবে। বোনাস, কমিশন, যে বাইরে কাজ করছে মার্কেটিং, সে কমিশন পাবে। বোনাস, কর্মচারীরা বোনাস পাবে। অ্যালাউন্সেস, যে কোনো হাউস রেন্ট অ্যালাউন্স ইত্যাদি যত অ্যালাউন্সেস আছে, সেগুলো কিচ্ছু পাওয়া যাবে না। দ্য পার্টনার্স will not get any salary, will not get any commission, will not get any allowances, will not get any bonus if there is no partnership deed. বুঝতে পারছো? যদি ডিড না থাকে তাহলে তুমি কিচ্ছু পাবে না। You will not get nothing. Next, number B, 13B, equal share of profit. এই যে এতক্ষণ ধরে বললাম, এক মালিকানা কারবারে প্রফিট মালিকই পায়, পার্টনারশিপে প্রফিট মিনিমাম দুজন পাবে, ভাগ হবে। কিসে ভাগ হবে? যদি ডিড থাকতো তাহলে তুমি বলতে অ্যাজ পার ক্যাপিটাল রেশিও, অ্যাজ পার 3:2 রেশিও। এটা তোমার এগ্রিড, যদি ডিড থাকতো, এগ্রিড ভ্যালু যদি থাকতো, এগ্রিড রেশিও যদি থাকতো, তাহলে তুমি সেই রেশিও অনুযায়ী পেতে। যেখানে এগ্রিড রেশিও নেই, যেখানে ডিডই নেই, সেখানে তুমি কী পাবে? ইকুয়াল পাবে। ইট উড বি ইকুয়াল রেশিও, পরিষ্কার বলা আছে, ইট উড বি ইকুয়াল রেশিও। সি, 13C কি বলছে? নো ইন্টারেস্ট অন ক্যাপিটাল। আমি আগেই বলেছি যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাওয়া যায়, পাবে না। ডিড না থাকলে উইল নট গেট ইন্টারেস্ট অন ক্যাপিটাল। কারণ তুমি তো ঠিক করোনি কত রেট হবে, তুমি তো ঠিক করোনি। ডিড থাকলে রেট থাকবে যে 5%, 6%, 10% ইন্টারেস্ট অন ক্যাপিটাল হবে, পাবে না। ডিড নেই, পাবে না। ডিড নেই, ইন্টারেস্ট অন ড্রয়িং পাবে না। ক্যাপিটালে যেমন তুমি ইন্টারেস্ট পাবে না, ড্রয়িংয়েও তুমি ইন্টারেস্ট দেবে না। বোথ সাইডস উইল বি নো ইন্টারেস্ট। 13D, এই একটা ক্লজ আছে যেখানে ম্যান্ডেটরিলি ইন্টারেস্ট অন লোন, যে পার্টনার লোন দিয়েছে সেই পার্টনার ম্যান্ডেটরিলি, বাধ্যতামূলকভাবে 6% ইন্টারেস্ট পাবে মিনিমাম। বুঝতে পেরেছো? তুমি যদি লোন দিয়ে থাকো পার্টনারশিপ বিজনেসে, ইউ উইল গেট 6% ইন্টারেস্ট অন লোন। ইফ নট, দেয়ার ইজ এ পার্টনারশিপ ডিড। যদি ডিড না থাকেও তবুও তুমি 6% ইন্টারেস্ট অন লোন পাবে।
এটা কিন্তু পরীক্ষায় প্রশ্নটা আসে, তোমরা এটা খেয়াল রাখবে। এটা কিন্তু পরীক্ষায় 4 নম্বরের প্রশ্ন আসে, 4 মার্কসের কোশ্চেন, যে হোয়াট প্রভিশন অফ আইপি অ্যাক্ট ইন 1932 ইন অ্যাবসেন্স অফ পার্টনারশিপ ডিড। ঠিক আছে, তো শেষ করছি। নেক্সট, এবার দেখো আমরা আস্তে আস্তে অঙ্কে ঢুকছি, মানে প্র্যাকটিক্যাল আইটেমের দিকে ঢুকছি। হোয়াট ইজ প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট? দেখো তোমরা কিন্তু কি করেছিলে, ট্রেডিং অ্যাকাউন্ট, ফাইনাল অ্যাকাউন্টে আমরা কি করেছিলাম, এ বাবা লিখছি না রে, ফাইনাল অ্যাকাউন্টে আমাদের কি ছিল, 1 নম্বর ট্রেডিং অ্যাকাউন্ট, 2 নম্বর পিএল অ্যাকাউন্ট, 3 নম্বর ব্যালেন্স শিট। ফাইনাল অ্যাকাউন্ট হবে সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস। সোল প্রোপ্রাইটারশিপ বিজনেসের ফাইনাল অ্যাকাউন্টে এই 3টে আমাদের করতে হতো, 2টো অ্যাকাউন্ট করতে হতো, একটা স্টেটমেন্ট করতে হতো, ব্যালেন্স শিট। এখন পার্টনারশিপে গিয়ে আমাকে ট্রেডিং অ্যাকাউন্ট করতে হবে, 2 নম্বর পিএল অ্যাকাউন্ট করতে হবে, 3 নম্বর এইখানে আমার আসলো পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। এই 3 নম্বরটা তোমার পার্টনারশিপের ক্ষেত্রে নতুন যোগ, এই দুটো থাকলো, এইটা তোমার নতুন যোগ হলো। তারপর 4 নম্বর, বুঝতে পেরেছো? ফাইনাল অ্যাকাউন্ট যেটা তোমরা ক্লাস 11-এ করলে, সরি 11, এটা 11-এ করলে ফাইনাল অ্যাকাউন্ট, ট্রেডিং, পিএল, ব্যালেন্স শিট। এইবার তোমরা 12-এ গিয়ে যে পার্টনারশিপটা করবে, ট্রেডিং, পিএল, তারপরে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন। অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কি? দিস ইজ দ্য কোশ্চেন, হোয়াট ইজ অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট? অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট হচ্ছে বন্টন হিসেব, বন্টন মানে বলছো ভাগ করা। পার্টনারে যে বললাম প্রফিট পেয়েছে, কি প্রফিট পেল? তুমি পিএল অ্যাকাউন্টে কি পেয়েছো? জেনারেল প্রফিট পেয়েছো। পিএল অ্যাকাউন্টে তুমি যে প্রফিট পেয়েছো সেই প্রফিটটা মনে করে 1 লাখ টাকা। দিস ইজ জেনারেল প্রফিট, দিস ইজ জেনারেল প্রফিট আফটার পেইং ট্যাক্স। এইবারে 1 লক্ষ টাকা প্রফিট কিভাবে ভাগ হবে তোমার পার্টনারের মধ্যে? ইকুয়ালি, দেন উইল গেট 50%, 50 লাখ করে পাবে। কি 3:2? তাহলে একজন পাবে 60,000, 60 লাখ, 60,000, একজন পাবে 40,000। তো দিস ইজ দ্য রেশিও। এটা কোথায় হবে? পিএল অ্যাপ্রোপ্রিয়েশন হবে। তুমি কি স্যালারি পাবে? উইল ইউ গেট স্যালারি অ্যাজ পার ডিড? ইয়েস। কোথায় ভাগ হবে? পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের স্যালারিটা দিতে হবে। উইল ইউ গেট কমিশন অন সেলস? ইয়েস, তোমাকে পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের সবই কমিশন দিতে হবে। উইল ইউ পে ড্রয়িং, ইন্টারেস্ট অন ড্রয়িং? ইয়েস, দেন you will get interest on drawing from your PL appropriation account. এইভাবেই প্রত্যেকটি যে হিসেবগুলো তোমার পার্টনারশিপ ডিডে আমি বললাম, স্যালারি, কমিশন, বোনাস, অ্যালাউন্সেস, ইন্টারেস্ট অন লোন, রিজার্ভ, এই সমস্ত কিছু তোমাকে পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে দেখিয়ে যে টোটাল প্রফিট যেটা তুমি পেয়েছিলে, নর্মাল প্রফিট, সেখান থেকে এই খরচাগুলো বাদ দিলে ইউ উইল গেট ডিস্ট্রিবিউটেবল প্রফিট বা ডিভিসেবল প্রফিট। ডিস্ট্রিবিউটেবল বা ডিভিসেবল মানে হচ্ছে দুপক্ষের সবার মধ্যে ভাগ করে দেওয়া, অর্থাৎ বিভাজ্য মুনাফা যেটাকে বলতে পারে, যে মুনাফাটা সবার মধ্যে ভাগ করে দেওয়া হবে। দিস ইজ কল্ড ডিস্ট্রিবিউটেবল প্রফিট। এখানে দেখো পিএল অ্যাপ্রোপ্রিয়েশন যে নমিনাল অ্যাকাউন্ট, মনে রাখবে, এটা পরীক্ষায় আসে যে PL appropriation account, nominal, BL, personal. This is nominal account. Number 2, final account আমরা কি দেখেছি? আমরা ফাইনাল অ্যাকাউন্টে আমরা দেখেছি ট্রেডিং অ্যাকাউন্ট, PL অ্যাকাউন্ট, এরপরে যেটা তোমাকে বললাম PL অ্যাপ্রোপ্রিয়েশন থেকে ব্যালেন্স শিট। ঠিক আছে, এটাই এখানে আমি লিখেছি, যেটা আমি এখানে তোমাদের বোঝালাম। এখন ডিস্টিংগুইশ বিটুইন
PL account, PL appropriation account and profit and loss account. প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আর পিএল অ্যাপ্লিকেশন আমাদের পার্থক্য কি, এটা একটা কোশ্চেন 4 নম্বরের, এটাও আসে। তো এই প্রশ্নটা যদি তোমার আছে, দেখো শেয়ার অফ স্টেজ অফ প্রিপারেশন। পিএল অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট কখন তৈরি হয়? আফটার ট্রেডিং অ্যাকাউন্ট। স্টেজ অফ প্রিপারেশন পিএল অ্যাকাউন্ট তৈরি হয়, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি হয় ব্যালেন্স শিট ফাইনাল অ্যাকাউন্ট ফরম্যাটে ট্রেডিং অ্যাকাউন্টের পর। আর পিএল অ্যাপ্লিকেশন তৈরি হয় পিএল অ্যাকাউন্টের পর, তাই না? ট্রেডিং অ্যাকাউন্টের পর পিএল অ্যাকাউন্ট হলো, ট্রেডিং অ্যাকাউন্টের পর পিএল অ্যাকাউন্ট হলো, তারপরে পিএল অ্যাপ্লিকেশন হলো। আর পিএল অ্যাকাউন্টটা কখন হলো? ট্রেডিং অ্যাকাউন্টের পরেই পিএল অ্যাকাউন্ট হলো। দিস ইজ স্টেজ অফ প্রিপারেশন। অবজেক্টিভ অফ প্রিপারেশন কি? কেন আমরা এটা তৈরি করি? পিএল অ্যাকাউন্ট তৈরি করি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করি নেট প্রফিট পাওয়ার জন্য। নেট প্রফিট অফ দ্য ফার্ম, টোটাল নেট প্রফিট অফ দ্য ফার্ম উইল গেট ফ্রম পিএল অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে আমরা ফার্মের প্রফিটটা পাই। আর পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট থেকে আমরা পার্টনারদের প্রফিটটা পাই। পার্থক্যটা বোঝো? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে আমরা গোটা ফার্মের প্রফিট পাই, কিন্তু ফার্ম তো একটা ফার্ম না, ফার্ম হচ্ছে অনেকগুলো অংশীদারের ফার্ম। দিস ইজ এ পার্টনারশিপ ফার্ম। তার পার্টনাররা কী পাবে? ওই টোটাল প্রফিটের অংশ পাবে। সেই অংশটা আমরা পাই পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট থেকে। নেক্সট অবজেক্টিভ হচ্ছে ওপেনিং ব্যালেন্স। ট্রেডিং অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স কি? ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আমরা ওপেনিং ব্যালেন্স অফ পিএল অ্যাকাউন্ট, গ্রস প্রফিট। তোমার মনে আছে? মনে করে দেখো যে যখন তুমি পিএল অ্যাকাউন্ট করেছো, পিএল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে গ্রস প্রফিট ট্রান্সফার হয়েছে, মনে আছে? বাই ট্রেডিং অ্যাকাউন্ট গ্রস প্রফিট ট্রান্সফার, ক্রেডিট দিকে আমরা লিখেছি। আর পিএল অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট আমরা পাচ্ছি নেট প্রফিট বাই নেট প্রফিট ট্রান্সফার। সেটা পিএল অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টের ক্রেডিট দিকে যায় যদি প্রফিট হয়, লস হলে তো ডেবিট দিকে যাবে। তো এইগুলো হচ্ছে তোমার ডিস্টিংগুইশ বিটুইন ট্যাক্স, ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সটা কিন্তু পিএল অ্যাকাউন্টে কেটে নেওয়া হয়, আর পিএল অ্যাপ্লিকেশনে কোনো ইনকাম ট্যাক্স কাটা হয়, কারণ টোটাল ট্যাক্সটাই প্রথমে পিএল অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে ট্যাক্স আফটার যেটা থাকছে, প্রফিট আফটার ট্যাক্স, দ্যাট শুড বি ডিভাইডেড অ্যামং দ্য পার্টনার্স। এই তোমার গেল 32। দ্যাট শুড বি ডিভাইডেড অ্যামং দ্য পার্টনার্স। তা আজকে আমরা এইটুকুই থাকি, তোমরা এইটুকুই নাও, পড়াশুনো করো, বাড়িতে দেখো। আমরা নেক্সট ক্লাস যখন হবে আমরা নেক্সট অঙ্কের দিকে ঢুকবো। ওকে, থ্যাংক ইউ।